আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছো? আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে অ্যাসিম্পটোটিক নোটেশন এর ডেফিনিশনটা দেখেছি। আমি আজকে আবার ওখান থেকে একটু কন্টিনিউ করি। সবাই চ্যাট বক্সে তোমাদের রোল নাম্বারগুলো, নাম এবং রোল নাম্বারটা দিয়ে দিবে। আচ্ছা, তাহলে অ্যাসিম্পটোটিক নোটেশনে আমরা যে কথাটা গত ক্লাসে বলেছি, যে আমরা যখন একটা রান টাইম বের করতে চাই কোনো একটা অ্যালগোরিদমের, তাহলে সেই অ্যালগোরিদমের রান টাইম বের করার জন্য আমাদেরকে অ্যাসিম্পটোটিক নোটেশনটা ব্যবহার করতে হচ্ছে। আচ্ছা, আমরা অ্যাসিম্পটোটিক নোটেশনকে তিন ধরনের আমরা এখানে দেখব, আরো আসলে প্রকারভেদ আছে। আমরা যে তিন ধরনের অ্যাসিম্পটোটিক নোটেশন নিয়ে ডিসকাস করব তা হচ্ছে বিগো নোটেশন, ওমেগা নোটেশন এবং থেটা নোটেশন। ঠিক আছে, প্রিভিয়াসলি ডাটা স্ট্রাকচারে তোমরা এই বিগো নোটেশন সম্পর্কে পড়েছো এবং কমপ্লেক্সিটি, যে তিন ধরনের কমপ্লেক্সিটি আছে, বেস্ট কেস, ওর্স্ট কেস এবং এভারেজ কেস, সেটা তোমরা দেখেছো। গত ক্লাসেও আমি সেটা নিয়ে আলোচনা করেছি। আমরা বেস্ট কেস বলতে বোঝাচ্ছি সবচেয়ে কম সংখ্যক রানিং টাইম, সবচেয়ে স্মলেস্ট যে রানিং টাইমটা আছে তাকে আমরা বলছি বেস্ট কেস। যদি আমাদের রানিং কম্পেয়ার টাইম সবচেয়ে বেশি হয় তাহলে হচ্ছে ওর্স্ট কেস, এবং সবার শেষে হচ্ছে এভারেজ যদি হয় তাহলে সেটাকে আমরা এভারেজ কেস কমপ্লেক্সিটি বলছি। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা অ্যাসিম্পটোটিক নোটেশন, বিগো নোটেশনকে আমরা বলছি আসলে ওর্স্ট কেস। ইট উইল গিভ ইউ দ্য ওর্স্ট কেস অর আপার বাউন্ড অফ এ ফাংশন। ওমেগা নোটেশন উইল গিভ ইউ দ্য বেস্ট কেস এবং থেটা নোটেশন উইল গিভ ইউ দ্য এভারেজ কেস। ওকে, তাহলে আমরা এখন দেখি যে ইন টার্মস অফ ফাংশন কিভাবে আমরা একে রিপ্রেজেন্ট করি। লাস্ট একটা ক্লাসে আমি স্টেপ কাউন্টে, রিকারশন এবং টেবিল কাউন্টে দেখিয়েছি যে রিকার্সিভ ওয়েতে আমরা একটা কিছু ইকুয়েশন সলভ করতে পারি, একটা মিনিমাল ফর্মে নিয়ে আসতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা কোনো একটা অ্যালগোরিদম যখন লিখি কতটা রানিং টাইম প্রয়োজন বা স্টেপস প্রয়োজন সেটা কিন্তু আমরা ক্যালকুলেশন টেবিল কাউন্ট করে ক্যালকুলেশন করে বের করতে পারি। আমরা অ্যাসিম্পটোটিক নোটেশনের মাধ্যমে যেটা বের করব সেটা হচ্ছে হাইয়েস্ট আপার বাউন্ড কত হতে পারে একটা ফাংশনের, অথবা লোয়ার বাউন্ড কত হতে পারে, অথবা আমরা বলতে পারি যে রেঞ্জ কত হতে পারে। আমি একটু সিম্পলি কথা বলি, যে সিম্পল ভাবে যদি বলি, সাপোজ একটা পরীক্ষা যদি তুমি দাও, সেই পরীক্ষার ভ্যালুটা মার্কস যদি 0 থেকে 100 হয়, তুমি কত পেতে পারো পরীক্ষায়? তুমি পেতে পারো 0 থেকে 100 এর মধ্যে। ঠিক আছে, এখন তুমি যদি 100 পাও সেটা হচ্ছে তোমার আপার বাউন্ড, তুমি এর বেশি কিন্তু পেতে পারবে না, কোনো মতেই তোমার পক্ষে সম্ভব না একটা পরীক্ষায় যেখানে মার্কস দেয়া আছে 100, সেখানে 100 এর বেশি পাওয়া। তাহলে আপার বাউন্ড হচ্ছে 100, দ্যাট মিনস ওর্স্ট কেস। আমরা ইন টার্মস অফ রান, যদিও সরি, আমরা পরীক্ষা যখন 100 পাবো তখন আমরা বলবো যে দিস ইজ দ্য বেস্ট কেস, কিন্তু আমরা সেভাবে সেই রেসপেক্টে বলছি না। আমরা বলছি যে কোনো একটা পার্টিকুলার ফাংশনের ভ্যালু সর্বোচ্চ কত হতে পারে, রানিং টাইম সর্বোচ্চ কত হতে পারে কোনো একটা অ্যালগোরিদমে। তাহলে রানিং টাইম আমি যদি বলি যে পরীক্ষা আমি সর্বোচ্চ 100 পেতে পারি, দ্যাট মিনস আপার কেস হচ্ছে আমার 100, লোয়েস্ট হতে পারে 0,
মাইনাসও পেতে পারি যদি নেগেটিভ মার্কিং করা হয়। তাহলে 0 হচ্ছে আমার লোয়েস্ট অংশ। এই ইন বিটুইন 0 অ্যান্ড 100 হচ্ছে আমার এভারেস্ট কেস। ঠিক আছে? তাহলে এই যে আমার আপার বাউন্ড, লোয়ার বাউন্ড অথবা এভারেজ বাউন্ড যেটা, একেই আমরা একটা নোটেশনের মাধ্যমে ডিসক্রাইব করব, সেটাকে আমরা বলছি অ্যাসিম্পটোটিক নোটেশন। তাহলে প্রথমে আসি আমরা বিগো নোটেশন। বিগো নোটেশন কি করবে? বিগো নোটেশন তোমাকে দিবে আপার বাউন্ড, এর বাইরে তোমার রেঞ্জ, এর এই কোনো একটা পার্টিকুলার ফাংশনের ভ্যালু এর বাইরে যেতে পারবে না, সহজ কথায়। যেমন এখানে একটা ছবি দেখো, এখানে লেখা আছে, এখানে এই পিকচার যদি দেখো তুমি, সাপোজ এখানে ফাংশন এন, তাহলে এফ এন এর ভ্যালুটা কত? এফ এন এর ভ্যালুটা হচ্ছে, আমরা যে আগের ক্লাসে স্টেপ কাউন্ট রিকার্সিভ প্রসিডিউর ব্যবহার করেছি বা টেবিল কাউন্ট করেছি, ওখানে আমরা যে ইকুয়েশনটা পেয়েছিলাম ইন টার্মস অফ এন, ওইটাই হচ্ছে এফ এন। ঠিক আছে? কারণ আমি একটু যদি বলি, একটু পেছনের দিকে যাই, দেখো সাপোজ এখানে আমি গত একটা ক্লাসে করেছিলাম যে লাস্টে 2n+3 আসছে, তাহলে এই অ্যালগোরিদমের জন্য এফ এন ইকুয়াল টু হচ্ছে 2n+3। ক্লিয়ার? আবার আমি যদি বলি যে এখানে একটা অ্যালগোরিদম, এখানে হচ্ছে 2 বা 2+6, এর জন্য হচ্ছে 2+6, অথবা আমি এই অ্যালগোরিদমে যদি চিন্তা করি, তাহলে এর জন্য হচ্ছে 2mn + 2m+1। ঠিক আছে? তাহলে আমরা এভাবে কিভাবে লিখেছিলাম, যে আমরা যখন প্রবলেমটা সলভ করেছিলাম, আমরা কিন্তু এভাবে লিখেছি যে tr sum equal to 2 if n equal to 0, 2 plus tr sum n greater than 0। তাহলে এখানে t লেখা আছে, আমি যদি বলি তাহলে আমি f দিয়েও লিখতে পারি, এটা একটা ফাংশন। তাহলে আমরা প্রথমে পেলাম অ্যাসিম্পটোটিক নোটেশনের জন্য বিগো নোটেশন বের করতে চাই। বিগো নোটেশনে প্রথমে আসছে আমাদের ফাংশন। তাহলে ফাংশনে আমাদের কি হবে? এফ এন, এখানে আমাদের যেটা থাকছে তা হলো, আচ্ছা, এফ এন ফাংশন আমার যে ভ্যালুটা বের হবে, এবং আমি তাকে কম্পেয়ার করছি, আমি তো বের করতে চাচ্ছি যে সর্বোচ্চ ভ্যালু কত হবে, আরেকটা হায়ার ভ্যালু। worst case, it will give you the worst case scenario, upper bound of function। অর্থাৎ if we consider another function gn, তাহলে ফাংশন n এর ভ্যালু অলওয়েজ gn এর নিচে থাকবে, কখন? সার্টেন পিরিয়ড পরে। আমার কথাটা খুব ভালোভাবে খেয়াল করবে, এখানে ছবিটা একটু খেয়াল করো, দেখো এই যে ইয়েলো কালার, এটা হচ্ছে আমার gn একটা ফাংশন, আর ফাংশন এফ এন হচ্ছে আমার ফাংশনটা, যেটা আমি নিয়ে কাজ করব। তাহলে ফাংশন এন এর ভ্যালু এখানে যদি দেখো আপার লোয়ার হচ্ছে, এই স্টেটে যদি বলি ফাংশন এন এর ভ্যালু বেশি, এখানে কম, এখানে বেশি, কিন্তু এই সার্টেন পয়েন্ট n 0, যেখানে n এর মান n0, এর পরে এসে কিন্তু কখনোই ফাংশন n এর মান gn এর থেকে বেশি হবে না, অলওয়েজ লোয়ার থাকবে। দ্যাট মিন্স ফাংশন অফ gn will give you the upper bound and function n will always is on or below gn after n0। তাহলে আমরা সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ফাংশন n হচ্ছে বিগ ও অফ gn। ঠিক আছে? তাহলে এখানে ফাংশন n হচ্ছে big O of gn if there exist positive constant c and n0 such that function n less than equal to c of gn for all n, যেখানে n এর মান greater than equal to 0। We use big O notation to give an upper bound on a function to within a constant factor। constant factor কি? এই যে c, cটা হচ্ছে আমাদের constant factor। তাহলে এখানে কি বলছি আমরা, যে n0, আমি যদি ডেফিনেশনটা পরে করি, আমি যদি আগে বলি যে আমার দেয়া ফাংশনটা হচ্ছে ফাংশন n, আমি একটা স্যাম্পল একটা ভ্যালু নিয়েছি, ফাংশন নিয়েছি, অলওয়েজ অন অর বিলো gn, তবে n0 এর পরে অবশ্যই সেটা বিলোতে থাকবে। তাহলে এই বিগ নোটেশনের ডেফিনেশনটা একটু দেখে ফেলো, করে ফেলো। তাহলে ফাংশন n কি হচ্ছে? ফাংশন n ইকুয়াল টু বিগ অফ gn বলবো, কিন্তু সেক্ষেত্রে আমাদের কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে ফাংশন n অবশ্যই লেস দেন হবে gn ফর অল n, যেখানে n এর ভ্যালু হচ্ছে n0 থেকে বেশি। কেন n0 থেকে বেশি? কারণ n0 থেকে আগে যখন যাচ্ছি তখন তো সেটা আপার বা লোয়ার হতে পারে, কিন্তু n0 পরেই শুধুমাত্র সেটা লোয়ারে আসবে। ক্লিয়ার? আচ্ছা, তোমরা অনেকে এখনো চ্যাট বক্সে তোমাদের রোল নাম্বার দাওনি, যারা দাওনি দিয়ে দাও, চ্যাট বক্সে রোল নাম্বারটা মেসেজ করে দাও। ঠিক আছে? তাহলে এই গেল আমার বিগ ও নোটেশনের ডেফিনেশন।
এবার আমরা আসি বিগ নোটেশন। যদি আমরা বলি যে কিভাবে কাজ করছে, এখানে দেখো কিভাবে বের করবো বিগ নোটেশনটা কত। আমি এখন বলছি 3n + 2 = হচ্ছে বিগ ও অফ n। আমি কিভাবে বের করছি এটা? খুব সিম্পল, আমরা এটা চিন্তা করি। আমরা যদি 3n + 2 = বিগ ও অফ n বলি, আমরা সেটাকে বলতে পারি যে ইকুয়াল টু হচ্ছে 3n + 2 <= হচ্ছে 4n। আচ্ছা, কিভাবে দেখো? 3n + 2 <= হচ্ছে 4n ফর অল n > 2। এই কন্ডিশনটা ফুলফিল করে কিনা নিজেরাই চেক করে দেখি আমরা। আমরা একটা কাজ, আমরা আসলে আমাদের নিজেদের ইচ্ছে মতো যে কোনো ফাংশন gn এর যে ভ্যালুটা আমরা সেটা কিন্তু নিজেরা সিলেক্ট করতে পারি। আমরা যখন যেভাবে সিলেক্ট করব সেই অনুযায়ী কিন্তু আমার n এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? যেমন আমি যদি বলি যে ফাংশন n = হচ্ছে 3n + 2, আমরা একটু লিখি এই জিনিসটা, তাহলে আমাদের জিনিসটা করতে সহজ হবে। দাঁড়াও। আচ্ছা, আমি যদি বলি আমাদের যেটা লিখেছিলাম সেটা ছিল 3n + 2 = হচ্ছে বিগ ও অফ n। তাহলে আমাদের অ্যাসিম্পটোটিক নোটেশন হিসাবে বিগ ও নোটেশনের জন্য আমাদের যেটা ইকুয়েশন সেটা হচ্ছে যে ফাংশন অফ n is less than equal to CG of n। ফাংশন n is less than equal to C of gn যদি হয়, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। তাহলে আমরা বলতে পারি যে ফাংশন অফ n equal to big O of n। তাহলে বিগ ও নোটেশনের জন্য আমাদের এটা হচ্ছে ইকুয়েশন যে ফাংশন অফ n <= যদি c অফ gn হয়, তাহলে ফাংশন n = বিগ ও অফ n। তাহলে আমরা এখন এই ইকুয়েশনটাকে আমরা বের করতে চাচ্ছি। আমাকে ধরো এটা দেয়া নেই, আমার এটা দেয়া নেই, আমাকে বলা আছে একটা ইকুয়েশন 3n + 2 এর বিগ ও নোটেশন কত হবে। আমি এটা বের করতে পারি যেভাবে, সেটা হচ্ছে আমরা এখানে কি দেয়া আছে, তাহলে আমার এখানে দেয়া আছে ফাংশন n = হচ্ছে 3n + 2। তাহলে আমরা ধরে নিলাম যে gn, আমার তো gn একটা ভ্যালু ধরতে হবে। আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমার এখানে যে n এর সাথে যে সহগটা আছে তাকে আমি তার থেকে 1 বাড়াতে পারি। 3n আছে তো, আমি একটা করতে পারি যে gn = 4n নিতে পারি, দ্যাটস ওকে। আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে 3 আছে তো, আমি 3n নিলাম প্লাস হচ্ছে সাথে যে কনস্ট্যান্ট আছে আমি তাকে নিয়ে নিলাম। আমি কিন্তু দুইভাবেই করতে পারি। আমি ধরে নিলাম যে gn = হচ্ছে 5 of n। তাহলে ফাংশন n পেলাম 3n + 2, gn পেলাম 5n। তাহলে এখন আমরা দেখি যে কোন ভ্যালুর জন্য আমার কন্ডিশনটা ক্লিয়ার হয়। তাহলে আমি একটু কন্ডিশনটা লিখি এইভাবেই, যেমন 3n + 2 all has to be less than equal to, আমার যদি কন্ডিশন হচ্ছে কি less than equal to কি হবে 5n। আমরা এই কন্ডিশনটা ফুলফিল করতে চাচ্ছি। এখন দেখো সিম্পল কথা, আমি যদি n এর মান, তো আমার 0 থেকে ইনফাইনিট যে কোনো পজিটিভ সংখ্যা হচ্ছে আমাদের, যে কোনো ন্যাচারাল নাম্বার হচ্ছে আমার n এর ভ্যালু হবে। আমি যদি n এর মান 0 নেই, তাহলে কি হবে, এই কন্ডিশন কি ফুলফিল করবে? ফুলফিল করছে না। দ্যাট মিনস এটা আমার পক্ষে নেওয়া সম্ভব না। আমি যদি n এর মান 1 নেই, তাহলে কি এই কন্ডিশন ফুলফিল করছে? 3n + 2, n এর মান 1 যদি নাও, 3 + 2 হচ্ছে 5, আর 5n, 5 এর সাথে 5, 3n + 2 <= 5n। আমরা একভাবে বলতে পারি যে কন্ডিশনটা ফুলফিল করছি ইকুয়ালের কনসেপ্টে। আমি যদি n এর মান 2 নেই, কন্ডিশন কি ফুলফিল করছে? 3 3 দুগুণে 6 7 8 আর হচ্ছে 5 দুগুণে 10, ওকে, কন্ডিশন ফুলফিল করছে। আমি যদি বলি যে
এন এর মান 3 যদি নেই 9 10 11 3 5 15, দ্যাট মিনস আমরা বলতে পারি যে ন্যাচারাল নাম্বার ফর অল, আমরা তাহলে এখানে কন্ডিশনটা কি বলতে পারি যে ফর অল এন, যে এন কিনা গ্রেটার দেন ইকুয়াল টু হচ্ছে 2, তার জন্য আমরা বলতে পারি 3n প্লাস 2 ইজ লেস দেন ইকুয়াল টু 5n। আমরা এখানে 5 না দিয়ে 2 না দিয়ে 1 দিতে পারি। আবার আমি যদি এখানে 5 নিয়েছি কিভাবে আমি কিন্তু বলে দিয়েছি যে আমার কন্ডিশন দেয়া আছে, ফাংশনটা দেয়া আছে যে 3n প্লাস 2 একটা ফাংশন দেয়া আছে আমাকে বের করতে। এখন 3n প্লাস 2 কিভাবে আসছে সেটাও আমি বলেছি যে আমরা সেটা আগে গত ক্লাসে দেখে আসছি কিভাবে আমরা অ্যালগরিদম থেকে একটা ফাংশন রানিং টাইমটা বের করছি। তাহলে সেই রানিং টাইমটাকে আমি এখন একটা আমার টার্গেট যে ফাংশন আছে তার সাথে কম্পেয়ার করব। একটা নিয়ম হতে পারে আমি 4n নিতে পারি, এক বাড়িয়ে দিতে পারি, অথবা আমরা এখানে যে কনস্ট্যান্ট আছে তার সাথে আমি আমার একটা যে কোএফিসিয়েন্ট আছে এটা আমি দিয়ে দিতে পারি, সহগটা আছে। তাহলে 3n প্লাস 2 ছিল, আমি এখানে লিখে দিলাম 3n প্লাস 2n অর্থাৎ 5n। তাহলে 5n যদি নেই তাহলে এই কন্ডিশন ফুলফিল করবে ফর অল n গ্রেটার দেন ইকুয়াল টু 1। সেই ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি যে ফাংশন n ইকুয়াল টু হচ্ছে আমার বিগ ও অফ n, ঠিক আছে? তাহলে এই হলো আমাদের কন্ডিশন। আবার যদি আমি আরেকটা নিয়ম যেটা বললাম যে আমি যদি বলি যে না আমি জি অফ এন করবো, জি অফ এন ইকুয়াল টু আমি জি অফ এন ইকুয়াল টু আমি 4n ধরছি, তখন কিন্তু আমার এই কন্ডিশনটা যদি আমি যদি জি অফ এন ইকুয়াল টু 4n ধরি সেই ক্ষেত্রে আমার কি হবে দেখো 3n প্লাস 2 লেস দেন ইকুয়াল টু যদি তুমি 4n আনতে চাও সেক্ষেত্রে আমাদের সেটা হয়ে যাবে ফর অল কত বলো তো n ইকুয়াল টু যদি 0 দেই 2 হচ্ছে, 1 যদি দেই 5 হয়ে যাচ্ছে, হবে না 2। এখন আমি যদি এই কন্ডিশনটা নেই তাহলেও আমার বিগ ও আসবে, আমি যদি 5n ধরি তাহলেও আমার তো gn এর ভ্যালু আমি 4n ধরলে আমার চেঞ্জ হচ্ছে কি গ্রেটার দেন ইকুয়াল টু 2 হচ্ছে n এর ভ্যালু, আবার gn যদি আমি 5n ধরি তাহলে আমার হচ্ছে 1। তাহলে এই গেল আমাদের বিগ ও নোটেশন বের করার জন্য আমরা কিভাবে ক্যালকুলেশনটা সাধারণত করতে পারি। আচ্ছা, তারপরে তাহলে এখানে আমরা যখন দেখছি দেখো 100n প্লাস 6 ইকুয়াল টু হচ্ছে বিগ অফ n, একই কথা 100 আছে তুমি 101 ধরতে পারো অথবা 6 এর সাথে একটা n যোগ করে 106 ধরতে পারো, তারপর n এর ভ্যালু তুমি তোমার মতো করে ক্যালকুলেশন করে বের করবে যে কত থেকে তোমার এর পরে অর্থাৎ এর আগে উপরে বা নিচে থাকতে পারে বিলো অর অ্যাবাভ gn, বাট আফটার সার্টেন টাইমস সেই সার্টেন টাইমসটা হচ্ছে গ্রেটার দেন 0, n গ্রেটার দেন 10, এরপরে কিন্তু কখনোই নিচে উপরে যাবে না। আবার এখানে দেখো এটা ইন্টারেস্টিং, এটা খুব মনে রাখতে হবে, সেটা হচ্ছে 10n স্কোয়ার প্লাস 4n প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে বিগ অফ n স্কোয়ার। এখানে একটা কথা বলতে পারো যে এটা কেন n স্কোয়ার দিয়েছি, এখানে n স্কোয়ার আছে, এখানে n আছে, এখানে আছে কনস্ট্যান্ট। এখন এই তিনটার মধ্যে হাইয়েস্ট ভ্যালু কত, আমি তো ওর্স্ট কেস বের করছি, আমার হাইয়েস্ট ভ্যালু হচ্ছে n স্কোয়ার। তাহলে যেখানে আমার n স্কোয়ার আছে আমি সেখানে n এর টার্মটা কিন্তু আর আনছি না, তবে আনাই যাবে না এমন কিন্তু না, সেটাও আনা যাবে, সেটা ডিপেন্ড করবে আমার যে বিগ নোটেশনের অ্যাসিম্পটোটিক নোটেশনের যে শর্ত আছে কন্ডিশন আছে, সেই কন্ডিশন যদি ফুলফিল করে দ্যাটস ওকে, আমার সম্ভব। তাহলে 10n স্কোয়ার প্লাস 4n প্লাস 2 ইজ লেস দেন ইকুয়াল টু 11n স্কোয়ার। এখন 11nটা আমি কিভাবে এনেছি, আমি 11 যে কিছুক্ষণ আগে বলেছি এখানে 10n স্কোয়ার আছে, আমি তার থেকে এক বাড়িয়ে দিলাম n স্কোয়ার, এক নিয়েছি 11 স্কোয়ার, সেই ক্ষেত্রে আমার n এর ভ্যালুটা হবে গ্রেটার দেন ইকুয়াল টু 5। আমি যদি চাই আমি n স্কোয়ার না নিয়ে n ও নিতে পারি, সেক্ষেত্রে কিন্তু n এর ভ্যালুটা আমার চেঞ্জ হয়ে যাবে। তবে সাধারণত আমরা যেটা করি কোনো একটা ভ্যারিয়েবল যদি থাকে, প্যারামিটার থাকে, তার হাইয়েস্ট ভ্যালুটা নেই। আমি একটা কথা বলতে পারি যে গত ক্লাসে মনে আমি বলেছি কিনা আমাদেরকে যে সাপোজ একটা বক্সের কথা যদি চিন্তা করো যে বড় বক্স ছোট বক্স, তাহলে তুমি যদি বড় বক্সটাকে প্রিফার দাও তাহলে কিন্তু সেই ছোট বক্সটা বড় বক্সের মধ্যে তুমি ইনসার্ট করতে পারবে।
কিন্তু ছোট বক্সের মধ্যে কিন্তু বড় বক্স ইনসার্ট করা যাবে না। এখন এন স্কোয়ার, এন এর মান যদি তুমি একটা চিন্তা করো যে পার্টিকুলার 2, এন স্কোয়ার মানে 4, ওই 4 এর মধ্যে কিন্তু 2 চলে আসবে, ঠিক আছে? সো যখন কোনো একটা ইকুয়েশনের কম্পারিজন টাইমে ভ্যারিয়েবলের হাইয়েস্ট ভ্যালু থাকবে, আমরা ট্রাই করব সেটাকে আমাদেরকে খুব সহজে আমরা তাকে বিগ নোটেশন হিসাবে ট্রিট করতে পারি। আচ্ছা, তারপরে আসি 3n plus 2 is not equal to big of 1, এটা লিনিয়ার হতে পারে না, ঠিক আছে? কনস্ট্যান্ট ফ্যাক্টর আসবে না, কারণ is not less or equal to c or any constant c, কারণ এখানে যেহেতু আমার 2 আছে কোনো মতেই সেটা আমার big of 1 এ আসবে না। আমরা n স্কয়ার, আবার দেখো 10n স্কয়ার প্লাস 4n প্লাস 2, এখানে n স্কয়ার আছে সেই কারণে আমি বিগ অফ n স্কয়ার লিখেছি, কিন্তু সেটা না থাকলেও n স্কয়ার আছে, কিন্তু এইখানে দেখো আমি কিন্তু এখানে n4 লিখতে পারি, কারণ n4 যদি আমি নেই তার ভিতরে আমার n স্কয়ার চলে আসবে, ঠিক আছে? সেটাও নেওয়া সম্ভব, কিন্তু সাধারণত আমরা সেটা করব না। আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি যে ফাংশন n ইকুয়াল টু বিগ অফ gn, যেখানে ফাংশন n লেস দেন ইকুয়াল টু c অফ gn, n গ্রেটার দেন, অর্থাৎ c অফ gn এর বাইরে যেতে পারবে না, দ্যাটস ওকে। এখন এর পেছনে এদিকে তো আরো অনেক ফাংশন থাকতে পারে, তার অর্থ তো এই না আমি যে কোনো ফাংশনকে নিব, আমরা সর্বোচ্চ যতটুকু পারি যে এর টু এর নিচে নামবেই না, ঠিক আছে? সেইভাবে আমরা n স্কয়ার থাকলে ইকুয়েশন আমরা n স্কয়ার নিচ্ছি, তবে n4 ও যদি নেই সেটাও কিন্তু সম্ভব। ওকে, তাহলে এই গেল আমাদের বিগ নোটেশনের কনসেপ্ট। তাহলে আমরা এখন দেখি বিগ নোটেশনের একটা থিওরাম। এই থিওরামটা তোমরা ডাটা স্ট্রাকচারে করে আসছো, এই থিওরামটাই কিন্তু বিগ নোটেশনের জন্য ব্যবহার করা হয়। বিগ নোটেশনে আমরা যখন বলছি সাপোজ এ এম এন টু দ্য পাওয়ার এম প্লাস হচ্ছে a1n প্লাস a0 একটা ফাংশন যদি হয়, যেমন কিছুক্ষণ আগে বলেছি 3n প্লাস 2, তাহলে 3n প্লাস 2 হলে এখানে কি হবে, এর মান হচ্ছে কনস্ট্যান্ট, n তো আমাদের যে ভ্যারিয়েবল আছে, তাহলে 3n প্লাস 2 ইকুয়াল টু যদি আমরা বলি ফাংশন n, সেক্ষেত্রে আমরা বলতে পারি ফাংশন n ইকুয়াল টু হচ্ছে বিগ অফ n টু দ্য পাওয়ার m, অর্থাৎ n এর পাওয়ার সর্বোচ্চ যা হবে কোনো একটা ফাংশনের মধ্যে সেটাই হচ্ছে আমার বিগ ও, কারণ আমাকে ওর্স্ট ভ্যালুটা দিচ্ছে। তাহলে এটা প্রমাণটা কিভাবে করেছো তোমরা করে আসছো, তারপর আমি আবার বলছি যেহেতু আমরা ধরে নিচ্ছি এ এম n টু দ্য পাওয়ার m আপ টু a0, এখানে এ এম হচ্ছে কনস্ট্যান্ট, সে কনস্ট্যান্টের ভ্যালু পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে, দুটোই ভ্যালু আসতে পারে, যেহেতু এ এম হচ্ছে ন্যাচারাল নাম্বার। আমরা এই এ এম কে অর্থাৎ a0 a1 আপ টু এ এম তাদেরকে আমরা যেটা বলতে পারি তা হচ্ছে b0 b1 b2, এভাবে আমরা নামগুলো দিতে পারি। সাপোজ আমি ধরে নিলাম যে কনস্ট্যান্ট আছে এ এম, আমি সেটা ধরে নিলাম অ্যাবসোলিউট ভ্যালু অফ a0 হচ্ছে b0, তাহলে অবশ্যই a0 থেকে b0 এর মান বেশি, কারণ হচ্ছে a0 এর মান পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে, কিন্তু b0 এর মান কখনোই নেগেটিভ হবে না। তো আমরা ধরে নিচ্ছি প্রথমেই b0 ইকুয়াল টু অ্যাবসোলিউট ভ্যালু অফ a0 আপ টু bm ইকুয়াল টু হচ্ছে অ্যাবসোলিউট ভ্যালু অফ am, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা আসি যদি ফাংশন n ইকুয়াল টু হচ্ছে এই ইকুয়েশনটা, আমি তাহলে a0 a1 এগুলো তার পরিবর্তে যদি b0 বসাই, তাহলে ফাংশন n এর ভ্যালু হচ্ছে তোমার এই অংশটা, আমি যদি সেটা অবশ্যই লেস দেন ইকুয়াল টু হবে bm আপ টু, অর্থাৎ এই একই ইকুয়েশন এর জায়গায় আমি রিপ্লেস করে দিলাম b, তার থেকে ছোট হবে কেন, কারণ আমি তো বলেই আসছি যে a0 a1 a2 এর মান পজিটিভ নেগেটিভ দুটো হতে পারে, কিন্তু বি এর মান কখনোই নেগেটিভ হবে না, কারণ আমি ধরেই নিয়েছি যে এটা হচ্ছে অ্যাবসোলিউট ভ্যালু। তাহলে কি হবে, ফাংশন এন অবশ্যই লেস দেন ইকুয়াল টু হচ্ছে এই অংশটা। এখানে যে ইকুয়াল দেয়া আছে এটা কিন্তু এর জন্য, অর্থাৎ আমি এটা সমান সমান এখানে আমি যদি বলি যে আমি এন টু দ্য পাওয়ার এমটাকে কমন নিয়ে নিয়েছি, তাহলে কি হবে, এখানে এম কমন নিয়ে নিলে এখানে তো এম ছিল না, তাহলে এখানে নিচে এম চলে আসবে, এখানেও যেহেতু ছিল না এখানে আমার একটা এম প্লাস 1 চলে আসবে, আর এন টু দ্য পাওয়ার এন আমরা কমন নিলাম, কমন নেওয়ার পরে এই হচ্ছে ইকুয়েশন। তাহলে আমি তাহলে বলতে পারি যে ফাংশন এন লেস দেন ইকুয়াল টু এত অথবা লেস দেন ইকুয়াল টু এই অংশটা। এখানে দেখো আমি যখন একে ভাগ করছি তার ছোট হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে কি এটা কমে যাচ্ছে, তাহলে এই যে ইকুয়েশনটা আছে সেটা কি লেস দেন ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি এত অংশ,
n to the power m, ঠিক আছে? তাহলে এত ইজ লেস দেন ইকুয়াল টু হচ্ছে আমার এই অংশটা। আমি এই b0 b1 আপ টু bm যদিকে কনস্ট্যান্ট ফ্যাক্টর আমরা একটা ভ্যারিয়েবল হিসেবে ধরি m, তাহলে আমি বলতে পারি m n টু দ্য পাওয়ার m। তাহলে কন্ডিশন কিন্তু চলে আসছে। কন্ডিশন কি? ফাংশন n লেস দেন ইকুয়াল টু হচ্ছে m n m বা g অফ n। তাহলে g অফ n মানে হচ্ছে n টু দ্য পাওয়ার m, আর c এর মান হচ্ছে কনস্ট্যান্ট m। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি ফাংশন n ইকুয়াল টু big O অফ gn বা big O অফ n টু দ্য পাওয়ার m। অর্থাৎ এই যে এত বড় ইকুয়েশনটা, এটা করে আমরা প্রথমে আজকে আমি যে কথাটা বলেছি অ্যাসিম্পটোটিক নোটেশনে, যে কোনো একটা রানিং টাইম যদি তোমরা দেয়া থাকে, ফাংশন দেয়া থাকে, সাধারণত হাইয়েস্ট যে ভ্যারিয়েবলের হাইয়েস্ট যে পাওয়ারটা থাকবে সেটাই হচ্ছে আমার big O নোটেশন। ওর্স্ট ইট উইল গিভ ইউ দ্য আপার বাউন্ড অর ওর্স্ট কেস সিনারিও, ঠিক আছে? এখনো কিন্তু কয়েকজন চ্যাট বক্সে তোমাদের নাম্বার, রোল নাম্বারটা দাও, রোল নাম্বারটা দিয়ে দিও। তাহলে গেল আমাদের বিগ ও নোটেশন। এরপরে আসি আমরা ওমেগা নোটেশন। তাহলে বিগ ও নোটেশন কি হবে? যে এর বাইরে যাবে না, আর ওমেগা নোটেশন হচ্ছে এর নিচে আসবে না, ঠিক আছে? তাহলে দেখো এই যে ইয়েলো, এই হচ্ছে জিএন, অর্থাৎ ফাংশন এন এর ভ্যালু উপরে যাচ্ছে নিচে যাচ্ছে, কিন্তু এই এন জিরো এর পরে কিন্তু কখনোই জিএন এর নিচে আসবে না। এটা হচ্ছে আমার ওমেগা নোটেশন। অর্থাৎ ইট উইল গিভ ইউ দ্য লোয়েস্ট বাউন্ড, টাইট যেটা আমরা লোয়ার বাউন্ড যেটা বলছি। তাহলে কখন n0 এর পরে আমার ওমেগা নোটেশনে কি ছিল? n0 এর পরে কখনো উপরে যাবে না। আর থিটা সরি বিগ নোটেশন, আর ওমেগা নোটেশনে কি? যে n0 এর পরে কখনোই নিচে আসবে না। তাহলে এখানে কন্ডিশন কি? ফাংশন n ইকুয়াল টু ওমেগা অফ gn if and only if function n is greater than c of gn for all n, যেখানে n is greater than equal to n0, ঠিক আছে? তাহলে এখানে কন্ডিশনটা জাস্ট চেঞ্জ হয়ে গেছে। আমাদের এখানে যে কন্ডিশন ছিল যে ফাংশন n ইকুয়াল টু c অফ gn যদি হয় তাহলে লিখছিলাম এইভাবে। এখন আমাদের কন্ডিশনটা চেঞ্জ হয়ে গেল এইভাবে। দেখো ফাংশন n ইজ লেস দেন, এখন সেটা হয়ে যাবে গ্রেটার দেন। সেই ক্ষেত্রে আমরা এখানে ওমেগা নিয়ে আসতে পারি। ওমেগাটা আমাকে সিম্বল থেকে আনতে হবে, ঝামেলা হয়ে যাবে। কি সিম্বল দেয়া আছে? না সিম্বল, আচ্ছা ওমেগা এন এখান থেকে, ঠিক আছে? ক্লিয়ার কথাটা? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা হলো ওমেগার কন্ডিশন, যে ওমেগা নোটেশনে কি হবে? বিগ নোটেশনে ছিল উপরে যাবে না, ওমেগা নোটেশন হচ্ছে নিচে আসবে না। সেই ক্ষেত্রে আমাদের যেমন 3n + 2 যদি একটা ফাংশন n বলে, তাহলে সেক্ষেত্রে আমার এখানে ওমেগা সিম্বল গুলো কোথায় গেল? আচ্ছা এখানে ওমেগা হবে 3n + 2 greater than equal to 3n for all n greater than 1। আবার 10n square plus 4n plus 2 আমরা যদি বলি সেটা greater than equal to n square for all n equal to 1। এভাবে আমরা বের করে ফেলতে পারি যে ওমেগা নোটেশন কত হবে। এরপর আসি আমরা থেটা নোটেশন। তাহলে বিগ নোটেশন দেখেছি উপরে যাবে না, ওমেগা নোটেশন হচ্ছে নিচে আসবে না, থেটা নোটেশন হচ্ছে উপরে বা নিচে যাবে না, একটা কনস্ট্যান্ট, একদম টাইট বাউন্ড, ঠিক আছে? অর্থাৎ ফাংশনাল ভ্যালু c1 অফ gn, এই যে এই n0 যে টাইমটা, এই টাইমের আগে উপরে বা নিচে থাকতে পারে, কিন্তু এই অংশ পয়েন্টের পরে ফাংশন n এর ভ্যালু কখনোই gn এর উপরে নিচে যাবে না এবং g2 এর উপরে যাবে না। এই কন্ডিশনটা এখানে লেখা আছে। দেখো ফাংশন n এর ভ্যালু g অফ n থেকে নিচে থাকবে, g অফ n এর উপরে থাকবে। অর্থাৎ c1 of gn is less than equal to function n is less than equal to, আমি যদি এই দুটো কন্ডিশন দেখি তাহলে কি? যে ফাংশন n is greater than c1 gn, আর এটা কি? ফাংশন n is less than c2 gn। অর্থাৎ দুটো কন্ডিশন আমাকে এখানে দুটো চেক করতে হবে, এক হচ্ছে নিচে আসবে না, এক হচ্ছে উপরে যাবে না। তখন আমরা তাকে বলছি থেটা নোটেশন, অর্থাৎ একটা কনস্ট্যান্ট ফ্যাক্টর টাইট, ইট উইল গিভ ইউ আ টাইট বাউন্ড। তাহলে আমরা যদি একসাথে একটা গ্ল্যান্স ছবিগুলো দেখি, দেখো এটা ছিল আমাদের কি? এটা হচ্ছে আমাদের বিগ নোটেশন, অর্থাৎ এর উপরে যাবে না n0 এর পরে। এটা ছিল আমার ওমেগা নোটেশন, n0 এর পরে এর নিচে আসবে না, আর এইটা হচ্ছে আমার টাইট বাউন্ড। তাহলে এই হচ্ছে আমাদের রিলেশনস বিটুইন বিগ নোটেশন, ওমেগা নোটেশন এবং থেটা নোটেশন, ঠিক আছে? তাহলে big O will give you the upper bound, omega will give you the lower bound, theta will give you the tight bound। এছাড়াও আমরা লিটল ও আছে, লিটল ওমেগা আছে, যেটা কিনা আপার বাউন্ড কিন্তু নট টাইট,
এবং লোয়ার বাউন্ড বাট নট টাইট আমরা বলতে পারি, সেটা আমরা পরে যদি সময় পাই দেখব। তাহলে ম্যাথমেটিক্যালি আমরা বলছি ওমেগা বিগ নোটেশন উইল গিভ ইউ দ্য ম্যাক্সিমাম ভ্যালু, ওমেগা নোটেশন উইল মিনিমাম টাইম, থিটা নোটেশন উইল গিভ ইন বিটুইন ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম। ম্যাথমেটিক্যালি যদি আমরা বলি সেটা হচ্ছে এই সাইডে দেয়া আছে। আমরা যদি কোনো একটা ফাংশন, আমরা যে কিছুক্ষণ আগে বলেছিলাম যে সাপোজ 10n স্কোয়ার প্লাস 2n প্লাস 2 এর মধ্যে n স্কোয়ারটা হচ্ছে ভ্যালুটা বেশি, তাহলে কার ভ্যালু গ্রোথ রেটটা সবচেয়ে বেশি কার, সেভাবে যদি বলি তাহলে সি হচ্ছে কনস্ট্যান্ট, ক্রমান্বয়ে ইনক্রিজিং গ্রোথ রেট হচ্ছে লগ n, লগ স্কোয়ার n, n log n স্কোয়ার n কিউব টু দ্য পাওয়ার n। আমরা যদি শুধু দেখো n স্কোয়ার n কিউব থাকে তাহলে কিন্তু আমি সহজেই বলে ফেলতে পারি যে n এর থেকে n স্কোয়ার বড়, n স্কোয়ার থেকে n কিউব বড়। কিন্তু কখনো যদি লগ দেয়া থাকে সাথে nও দেয়া থাকে তখন আমাদের একটু প্রবলেম হতে পারে। এই কারণে আমরা দেখে রাখবো যে এই টেবিলটা খেয়াল রাখবো যে লগারিদমিক ইনক্রিজিং গ্রোথ রেটে আমার ভ্যালুটা কত আসছে, ঠিক আছে? তাহলে এই হলো আমাদের অ্যাজ ফাংশন অফ গ্রোথ রেট। ওকে, তাহলে আমরা আজকে যে অংশটা দেখলাম তা হচ্ছে অ্যাসিম্পটোটিক নোটেশন এবং লগারিদমিক টাইম দেখলাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো এখানে কোশ্চেনের যদি প্যাটার্নটা বলি, এখানে কয়েকটা কোশ্চেন দেওয়া আছে। কোশ্চেনের প্যাটার্নটা কি হতে পারে আমরা যদি একটু বলি যে আমরা চ্যাপ্টার 1 কিন্তু কমপ্লিট করে ফেলেছি, আমরা নেক্সট ক্লাস থেকে চ্যাপ্টার 2 আরম্ভ করব। ওকে, চ্যাপ্টার 1 এ যেমন বলতে পারি হোয়াট ইজ অ্যান অ্যালগরিদম, ক্রাইটেরিয়া ফর অ্যান অ্যালগরিদম, দ্যাট অ্যালগরিদম মাস্ট স্যাটিসফাই, অ্যালগরিদম সুডোকোড কনভেনশন কি, রিকারশন কাকে বলে, বা এক্সাম্পল আমরা যদি বলি যে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন টু শো, তাহলে এভাবে বলতে পারি। তাহলে একটু কোশ্চেন তাহলে এখানে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন যেমন এটা দেয়া ছিল যে এই ভ্যালুটা কত হতে পারে বা ডিসক্রাইব ডিফারেন্ট টাইপস অফ অ্যাসিম্পটোটিক নোটেশন উইথ এক্সাম্পল। এখানে তোমরা একটা কাজ করবে, সেটা হচ্ছে বইতে তোমরা দেখবে যে প্রথম দিকে কিছু দেখো, আমি বই থেকে দেখাচ্ছি যে ম্যাথমেটিক্যাল ফাউন্ডেশন অফ এন অ্যালগরিদম। এটা মনে হতে পারে যেটা কি দরকার, আসলে কি হচ্ছে এই যে আমরা যে পলিনোমিয়াল বললাম কিছুক্ষণ আগে, যেটা বলেছি পলিনোমিয়াল বললাম, এক্সপোনেনশিয়াল বললাম, অথবা লগারিদম, সামেশন, অথবা আমি যখন একটা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন সলিউশন করেছি, যে সলিউশন অ্যারিথমেটিক সিরিজ ব্যবহার করেছি, জিওমেট্রিক সিরিজ, এগুলো কিন্তু আমরা এই ম্যাথমেটিক্যাল ফাউন্ডেশন থেকে আসছি। এগুলো না জানলে কিন্তু সেটা করা সম্ভব না, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো দেখবে যে এগুলো একটু পড়বে, এগুলো পরীক্ষায় আসে না সাধারণত, কিন্তু এগুলো আমাদের যখন অ্যালগরিদম আমরা লিখতে যাই, আমরা রানিং টাইম বের করতে চাই, কম্পারেট করতে চাই, তখন আমাদের অবশ্যই এই জিনিসগুলো ব্যবহার করতে হয়। তাহলে সেটস আছে, এটাও আমরা অনেক সময় ব্যবহার করে থাকি আমাদের মোটামুটি ভাবে বলা যায়। তাহলে কিন্তু আমাদের চ্যাপ্টার 1 কমপ্লিট। কোনো কোশ্চেন আছে বলো তো বাবারা? খুব বেশি কিছু কিন্তু আসলে আমরা চ্যাপ্টার 1 এ নাই। চ্যাপ্টার 1 এ কোশ্চেন কি, প্রথম কথা যেটা মনে রাখবে সেটা হচ্ছে অ্যালগরিদম ডিজাইন বইটা আমাদের সিলেবাস খুব অল্প, যদিও ভাস্ট জিনিস, কিন্তু আমাদের সিলেবাসে খুব অল্পটুকু আছে। আমাদের যতটুকু আছে আমরা তার মধ্যে থেকে চ্যাপ্টার 1টা বেসিকটা কমপ্লিট করে ফেলেছি। কি কি পড়েছি, অ্যালগরিদম কাকে বলে, তার ক্রাইটেরিয়া কি, ডিফারেন্ট রিসার্চ স্টাডি এরিয়া কি আছে, সুডো কিভাবে অ্যালগরিদম লিখতে হয় যাকে বলছি আমরা সুডোকোড কনভেনশন কি আছে, তারপরে আমরা দেখেছি কিভাবে রানিং টাইম বের করতে হয়, স্টেপ কাউন্ট করতে হয়, টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি ডেফিনেশন কি, রিকারেন্স রিলেশন এর রিকারেন্স কাকে বলছি, এর বৈশিষ্ট্য কি, তারপর হচ্ছে তোমার অ্যাসিম্পটোটিক নোটেশন কাকে বলে, কত প্রকার, কি কি ডিসক্রাইব করো, এবং ডিফারেন্ট টাইপস অফ ফাংশন যদি দেয়া থাকে তার অ্যাসিম্পটোটিক নোটেশন দিয়ে তোমরা সেটার রান টাইমটা বের করতে হবে, যে বিগ নোটেশন কি হবে, বা ওর্স্ট কেসে কি হবে, বেস্ট কেসে কি হবে, অথবা এভারেস্ট কেসে কি হবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এই হচ্ছে আমাদের আজকে চ্যাপ্টার 1 কমপ্লিট। এবার আমরা চ্যাপ্টার 2 আরম্ভ করব। তার আগে আবার জিজ্ঞেস করছি যে কোনো কোশ্চেন আছে একটু বলো তো। কিছু কি আমাকে আবার রিভিউ করার প্রয়োজন আছে? সবাই ক্লিয়ার?
ঠিক আছে, তাহলে আমরা কি চ্যাপ্টার 2 আরম্ভ করে দিব আজকে? সময় পাবো না, আমরা আজকে সময় পাবো না, আমরা আজকে চ্যাপ্টার 2 আরম্ভ করব না, চ্যাপ্টার 1 এ থাকবো। রিলেশন খুব অল্প পড়া, একদম ইজি, খুবই ইজি। আচ্ছা, এই ইয়েগুলো কিন্তু তোমাদেরকে আমি করতে বলেছিলাম যে রিকারেন্স রিলেশনগুলো কিভাবে সলভ করেছে সেটা বাসায় করবে। যে কিছুক্ষণ আগে যেমন বলেছি যে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, এই যে এই ইকুয়েশনটা, এটা কিন্তু আমরা ওই ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন করে আসছি ছোটবেলা, যদিও আবার একটু রিভিউ করার জন্য বইতে দেওয়া আছে যে ইকুয়েশনগুলো কি হয় সেটা বোঝার জন্য। এখানে একটা এই অংশটা তোমাদেরকে আমি বলেছিলাম, এটা কিন্তু বাসায় খুব ভালোভাবে প্র্যাকটিস করবে যে এখানে টু টু দ্য পাওয়ার কে এর পরিবর্তে এন কেন নেওয়া হচ্ছে, বা আমরা কতটুকু পর্যন্ত যাব 1 2 3 যখন আমরা সলভ করবো রিকারেন্স রিলেশন, তাহলে কতটুকু পর্যন্ত আমাদের যেতে হবে সেখানে এটা বলা আছে। ওকে, কোনো কোশ্চেন আছে? আচ্ছা, যা ফর্ম ফিল আপ কি কমপ্লিট হয়ে গেছে না সবার? টাইম তো শেষ হয়ে গেছে, প্রবলেম সলভ হয়েছিল। জি ম্যাম। তারপরে কথা হচ্ছে তোমাদের তো ফার্স্ট সেমিস্টারে তো আবার একটা নোটিশ দেখলাম, এটা কিসের নোটিশ? তোমরা কি দেখেছো? ফর্ম ফিল আপের নোটিশ না অ্যাডমিশন নোটিশ আসছে? তোমরা যে ফর্ম ফিল আপ করলে কোন সেমিস্টারের? ম্যাম ফার্স্ট সেমিস্টারে যাদের ইমপ্রুভ অর রিটেক আছে তারা করেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে আর যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা আজকে ক্লাস এখানে ক্লোজ করি, শেষ করে দিব। আচ্ছা, কোনো কোশ্চেন? পার্থ ক্লিয়ার সবকিছু? ইয়েস মিস, ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা আজকে মতো এখানে শেষ করে দিলাম। তোমরা কিন্তু চ্যাপ্টার 1 করে ফেলবে। একটা কোশ্চেন প্রায় সময় চ্যাপ্টার 1 থেকে আসে, প্রায় সময় না, চ্যাপ্টার 1 থেকে আসবে। আসলে আমাদের যা পড়বো আমরা খুব লিমিটেড পড়বো, যা পড়বো সবগুলো থেকেই কোশ্চেন আসবে, এখানে কোনো কিছু মার্ক করার বা কমানো বাড়ানোর কিছু নেই। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।